দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। দর্শক আপনারা জেনে থাকবেন যে এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, শেয়ার বাজার এবং অর্থনীতির আদ্যপান্ত যে সকল বিষয়াদি আছে সে সকল বিষয়াদি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি এবং সেই সাথে তুলে ধরি ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাবলীও। সেই সূত্র ধরেই আসলে বলতে চাচ্ছি যে চুলায় আসলে হাঁড়ি বসানো কিন্তু জ্বলছে না আগুন। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রতিদিনের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে জ্বালানি সংকটে। গ্যাস শুধু একটি জ্বালানি নয়, এটি দেশের অর্থনীতি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনের চালিকা শক্তি। কিন্তু কেন এই সংকট? এই সংকট থেকে আসলে উত্তরণের উপায় কি? সেই উত্তরগুলোই আজকে আমরা আলোচনায় খোঁজার চেষ্টা করব। তাই আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি গ্যাস সংকটে স্থবির জনজীবন, রান্না বন্ধ, সিএনজি অচল, শিল্প উৎপাদন ব্যাহত, সমাধান কোথায়? সেই সমাধান দেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বিশেষজ্ঞ আলোচক। আমাদের সাথে প্রথমেই যিনি আছেন শফিকুল আলম, প্রধান জ্বালানি বিশ্লেষক, IEEFA। আমন্ত্রণ আপনাকে। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক, BTMA এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। স্বাগত আপনাকেও। যেরকমটা আসলে বলছিলাম যে চুলায় আসলে হাঁড়ি বসানো কিন্তু আগুন জ্বলছে না, সামগ্রিকভাবে একটি ক্ষতিগ্রস্ত কিন্তু জনজীবন হচ্ছে। তো গ্যাস সংকটের আসলে মূল কারণ কি, সেটি কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী, সেটি দিয়ে আসলে জানতে চাচ্ছিলাম শুরুতেই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমরা যে এরকম একটা সংকটে পড়তে যাচ্ছি সেটা আমরা এক দশক আগে থেকেই অনেকটা অনুমান করতে পারছিলাম, কারণ নিজস্ব গ্যাস উৎপাদন ক্রমেই কমে আসছিল যেহেতু বিনিয়োগ হচ্ছিল না। অন্যদিকে আমাদের আমদানিকৃত জ্বালানি অন্যান্য জ্বালানির মতো LNGর উপর নির্ভরশীলতাও বাড়ছিল। কাজেই এখানে কয়েকটা বিষয় জড়িত। নিজস্ব উৎপাদন কমে যাওয়ার কারণে আমাদের যে বর্ধিত চাহিদা, কারণ শিল্প খাতে তো চাহিদা বাড়ছে, বাসাবাড়িতেও চাহিদা বাড়ছে, সিএনজি বলেন অন্যান্য ক্ষেত্রেও বলেন সেখানে বাড়ছে, কিন্তু আমরা সেই বর্ধিত চাহিদা তো পূরণ করতে পারছিই না। কমে যাওয়ার কারণে আমাদের যেই মিনিমাম যেই চাহিদাটা ছিল, বেয়ার মিনিমাম যেটাকে বলা হয়, সেটাও আমরা ফুলফিল করতে পারছি না। বিভিন্ন রিপোর্টে আমরা জানি যেটা 4000 MMCFD গ্যাসের চাহিদা ছাড়িয়ে গেছে বেশ কয়েক বছর আগেই, সেখানে আমরা এখন দিতে পারছি মাত্র 2500 থেকে 2600 MMCFD। এটা হচ্ছে সাধারণ মানে ন্যাচারাল কন্ডিশন, মানে সব কিছু যদি ঠিক থাকে। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন চিন্তা করা হয় তখন আমাদের অত্যন্ত এক্সপেন্সিভ LNG আমদানি করতে হচ্ছে, তখন আমরা সরবরাহ করতে পারছি না। আবার টেকনিক্যাল যে ফল্টের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, একটা FSRU কাজ করছে না, যার কারণে 500 MMCFDর মতো সাপ্লাই আমাদের কমাতে হয়েছে। তার মানে এখন 2100 MMCFD হচ্ছে, যেখানে আমাদের চাহিদা 4000 MMCFDর বেশি। আরও একটি বিষয় আছে, দেখেন 2023 সালেও কিন্তু আপনার সাইক্লোন মকা হয়েছিল, সে সময় আমাদের দুটো FSRU বন্ধ রাখতে হয়েছিল, সাপ্লাই আমরা করতে পারিনি। কাজে আমাদের জ্বালানি ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত আমদানি নির্ভর। এক্সটার্নাল মার্কেটে কিছু ঘটলেও আমরা এফেক্টেড হই, অন্যদিকে ন্যাচারাল কিছু হলেও আমরা এফেক্টেড হই। সব কিছু মিলিয়ে আমাদের আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ওভারঅল কনজামশন প্যাটার্নও যদি আমরা চিন্তা করি, তো আমাদের বিদ্যুৎ উৎপাদনে লাগছে প্রায় 40% আমরা দিচ্ছি, সাপ্লাই দিচ্ছি ওভারঅল যে গ্যাস আছে। আর অন্যদিকে আমরা 17%-এর মতো দিচ্ছি ইন্ডাস্ট্রি ক্যাপটিভ জেনারেটরে, আবার ইন্ডাস্ট্রির প্রোডাকশন প্রসেসে দিচ্ছি 19% মতো, বাসাবাড়িতে দিচ্ছি 11% মতো। কাজে সব কিছু যদি বিবেচনায় নেন, এখানে যদি 500 MMCFD হঠাৎ করে কমে যায়, তার ইফেক্টটা সব জায়গায় গিয়ে পড়ছে। এবং সে কারণেই আমরা আসলে কোন কোন জায়গায় পড়ছে আমরাও সে ব্যাপারে আসলে জানতে চাচ্ছি। আমাদের বার্তা কক্ষ থেকে একটি প্রতিবেদন আমরা দেখে আসতে চাচ্ছি। গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। দিন কিংবা রাত অধিকাংশ সময় বন্ধ থাকছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। অনেকে বাধ্য হয়ে বেশি মূল্যে গ্যাস কিনে কারখানা চালু রাখায় বেড়েছে উৎপাদন খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে। ব্যবসায়ীরা বলছেন গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়বে দেশের শিল্প খাত। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাহলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে, বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই।
অথবা ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে হয়। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ। সংকট কাটাতে দিয়েছেন কূপ খননের পরামর্শ। এখানে ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে এবং এখানে অনেক সময় হয় কি যে সরকার এইটাতে মনে করে রিস্কি, এখানে আমি একটা ড্রিলিং করব 100 কোটি টাকা দিয়ে পাবো না, কিন্তু আপনার এইখানে রিস্ক থাকলেও এই রিস্কটা জাস্টিফাইড যে এইখানে আমাদের যে ভূপ্রকৃতি, এখানে একটা ড্রিলিংয়ে না পাওয়া গেলে 5টা ড্রিলিং করলে 3টা ড্রিলিংয়ে পাওয়া যাবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ হয় কক্সবাজারে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। গত 21 তারিখে যান্ত্রিক ত্রুটির কারণে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে অর্ধেকে নেমে আসে দেশের গ্যাস সরবরাহ। আমরা গ্যাস সংকট নিয়ে একটি প্রতিবেদন দেখে আসলাম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। যেরকমটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বলা হচ্ছিল যে এই গ্যাস সংকট আসলে নিরসন না হলে বিপাকে পড়তে পারে দেশের শিল্প খাত। ব্যবসায়ীরা আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি একটা এখানে দেখলেন প্রতিবেদন, এই মিলটা আমার। তো এখন আমার মিলে 25% আমি চালাচ্ছি, 75% বন্ধ। এখন আমরা ছিলাম গ্যাসের উপরে নির্ভরশীল। আমরা যখন নাকি 79-81 সনে আমরা জানতে পারলাম যে বাংলাদেশ গ্যাসে বাঁচতেছে, গ্যাসের মূল্য 2 টাকা 80 পয়সা পার কিউবিক মিটার। আমরা তখন মনে করলাম আমাদের দেশের এই সম্পদ, নিজস্ব সম্পদ আমরা কাজে লাগানোর জন্য আমরা কিন্তু ব্যবসায়ীরা তখন এই ইন্ডাস্ট্রিগুলো টেক্সটাইলের ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা নেমে পড়লাম। এবং আমরা দেখেন প্রতিবার এই গ্যাসকে রক্ষা করার জন্য, আমাদের মিলকে রক্ষা করার জন্য, অর্থনীতি উন্নতি করার জন্য আমরা কি করলাম, প্রতিবার আমাদেরকে বলা হলো যে গ্যাসের সংকট আসবে। এটা কিন্তু আমাদের আগে বলা হয়েছে, কিন্তু জ্বালানি মন্ত্রণালয় থেকে আমাদের কোনো রকমের নীতিমালা দেওয়া হয়নি। যেটা হলো সর্বপ্রথম আপনাকে একটা প্রেসক্রিপশন দিতে হবে আপনি অ্যাজ এ ডক্টর, যে আপনার হার্টের সমস্যা আছে, হার্টের চিকিৎসা করলে আপনি এইভাবে চলতে পারবেন। আমাদের কোনো ওয়ার্নিং দেওয়া হয় নাই যে আপনি গ্যাস পাবেন না, আপনি অল্টারনেট কিছু করেন। এই জিনিসটি সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। দেখেন আমি দেখেছি যে জিনিসগুলা, এটা হলো কি সত্যিকার অর্থে জ্বালানি মন্ত্রণালয়ের কোনো নীতিমালাই নেই। ওনারা বলেন আমাকে নীতিমালা আছে, আমি নীতিমালা চাই কি? আমাকে নেদারল্যান্ড নিয়েছিল ওখানে ইন্ডাস্ট্রি করার জন্য, উজবেকিস্তান। আমি যখন বললাম, জিজ্ঞেস করলাম যে তোমরা কি দিবা, বলে তুমি কি চাও? আমি বললাম আমি সর্বপ্রথম গ্যাস চাই। কত? আমার 5,000 কিলোওয়াটের জেনারেটর চালাতে আমার 50,000 কিউবিক মিটার গ্যাস লাগবে প্রতি ঘন্টায়। ওকে, কনফার্ম। তারপরে আমি বললাম দাম, বলে 7 বছর তোমাকে এই 7 টাকা রেট দিব। তখন 7 টাকা রেট। একটা দেখেন যে তারা একটা পলিসি দিচ্ছে আমাকে, আমি যে একটা ব্যবসা করব আমার কিন্তু প্ল্যানিংটা আমি করতে পারতেছি না। এখানে দেখা যায় যে আপনি সকালে উঠে দেখি 12 টাকার থেকে 16 থেকে 32 টাকা হয়ে গেল। এগুলো তো কোনো দেশের নিয়ম হতে পারে না। আচ্ছা যাই হোক, এখন আপনি বলছেন কি এফেক্ট হবে। দেখেন আমরা এই গ্যাসকে রক্ষা করার জন্য, দেশের সম্পদকে রক্ষা করার জন্য আমরা সবাই জেনারেটরগুলো কিনে নিয়ে আসলাম। এই জেনারেটর যখন গ্যাস আমাদের দিতেছিল, আস্তে আস্তে দেখা গেল যে জেনারেটরের ব্যয় বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বাড়ায় দেওয়াতে। আমরা কি করলাম, পুরান জেনারেটরগুলো বিক্রি করে ফালাই দিয়ে নতুন আধুনিক জেনারেটরগুলো নিয়ে আসছি, যেগুলো স্বল্প ইয়েতে গ্যাস প্রেসারে চলবে। এক একটা ফ্যাক্টরিতে আপনি জানেন কিনা 50 কোটি 100 কোটি টাকার পর্যন্ত ইনভেস্টমেন্ট আছে এই জেনারেটরের জন্য। এখন যদি আমি কোনো অল্টারনেট গ্যাস না পাই, আমি কোথায় যাব? আমার এখন এই যে আমাদের শ্রমিকরা বসে আছে, দেখেন এখানে আরও সমস্যাটা কি, আমাদের কিন্তু এখনও বলা হয় নাই যে আপনার ফ্যাক্টরি 10 দিন বন্ধ রাখেন, 15 দিন বন্ধ রাখেন। তাইলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ শ্রমিক, আমরা ওদের বলতে পারি তোমরা বাসায় থাকো, তারা আসতেছে, তাদের যাওয়া আসা একটা কষ্ট, তাদের ভাড়া দিচ্ছে, গাড়ি চলতেছে, কষ্ট করে এসে সারাদিন বসে থেকে চলে যাচ্ছে। আমাকে যদি বলা হয়তো আগামী 10 তারিখ পর্যন্ত মিল বন্ধ রাখেন, আমরা শ্রমিকদের বলতাম তোমরা বাসায় থাকো, ওদেরও কষ্টটা হতো না, আমার এখানে যে ব্যয়টা হচ্ছে তাদের আসা যাওয়ায়, তাদের কষ্টটা না হয়ে আমাদের মিলটা বন্ধ রাখতাম। এখন আমাদের মিলগুলো বন্ধ রাখতে গেলে দেখেন কিছু কিছু মিল আছে, আপনি হয়তো জানেন কি না, এই যে বয়লারের উপর নির্ভরশীল, এটার কিন্তু অল্টারনেট কিছু এখন আমাদের দেশে হয় নাই। এগুলোর জন্য চীনে বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতি হয়েছে এবং আমরা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের। আপনি জানেন যে আমরা সমুদ্র বিজয় করেছিলাম, সমুদ্র বিজয় করে আমরা উল্লাস করেছিলাম, কিন্তু আমরা সমুদ্রতে কি করেছি? গ্যাস উত্তোলন করেছি? করি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ গ্যাস নিয়ে যাচ্ছে,
আমরা উত্তোলন করি নাই। আমাদের পরিকল্পনা হইল যে আমরা গ্যাস বিক্রি করেছি। আপনি জানেন কিনা ইদানিং, আমি অবশ্য জ্বালানি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিই যে ওনারা একটা জিনিস কনফার্ম করেছেন যে আপনারা টাকা জমা দিয়েছেন, ওনারা কিন্তু টাকাটা জমা দিয়ে ডিমান্ড নোট নিয়েছেন, শুধু গ্যাসের কানেকশনের অপেক্ষা আছে 557টা মিল। আপনি জানেন কিনা এই 557টা মিল কি পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করেছে বিএমআরই করার জন্য? আপনি বিশ্বাস করবেন না, মনে করেন 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের মেশিন বসে আছে। আজকে এতদিন পরে বলা হইল, এটা যদি আরও আগে বলতো তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্টটা হতো না। ইনভেস্টমেন্টটা করার পরে এখন সমস্যা কি জানেন? ব্যাংকে টাকা দিতে পারতেছে না। ওই যে মেশিনটা নিয়ে আসছেন সেটার তো আপনি এটাতেও চালু করে এটার ইনকাম করে তো ব্যাংক টাকা দিবেন ইনস্টলমেন্ট। এখন ওই মালিক ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে। এইসব ভুল নীতি আমাদের। তবে আমার কথা হইল যে এখন যে লসটা হবে এটা পূরণ করার মতো আমার মনে হয় না যে কারো শক্তি আছে যে যেভাবে বন্ধ। জি, আমরা যেরকমটা বিশ্বাস করি, সমস্যা যেখানে আসলে সমাধান ওখানেই আসলে খুঁজে পাওয়া যায়। সমাধানের লক্ষ্যেই আমরা আগাচ্ছি। আমাদের সাথে জুমে যিনি যুক্ত আছেন, আমাদের সাথে জমে আছেন ডক্টর মাহফুজ কবির। আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনার সহ আলোচক যিনি ব্যবসায়ী আছেন এবং আমাদের সাথে একজন জ্বালানি বিশ্লেষকও আছেন, ওনারা সামগ্রিক যে অবস্থা তুলে ধরলেন, সেই সাথে বলতে চাই যে এই যে সামগ্রিক অবস্থা, সেই অবস্থায় আসলে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে যাচ্ছে? না, দেশের অর্থনীতিতে ইতিমধ্যেই নেতিবাচক প্রভাব পড়েছে। মানে বিশেষ করে আমাদের যে পরিবহন খাত, তো সেখানে এখন দেখা যাচ্ছে যে আসলে এই সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নেই, গ্যাস আছে খুবই কম, সামান্য পরিমাণে। তো আর অন্যদিকে যে শিল্পাঞ্চলগুলো, বিশেষ করে যে ঢাকার পার্শ্ববর্তী যে সাভার, আশুলিয়া এবং একই সঙ্গে যে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, এইগুলোই তো হচ্ছে আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যেখানকার যে শিল্প কারখানাগুলো। তো এখানে আমাদের যে গার্মেন্টস এবং একই গার্মেন্টসের মধ্যে নিট এবং ওভেন এগুলাতে বেশিরভাগ অবস্থিত। তো তারা কিন্তু বন্ধ করে রাখছে। আর এইখানে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের যে এক্সপোর্ট অর্ডার আমরা সময়মতো দিতে পারবো কিনা। ইতিমধ্যেই আন্তর্জাতিক পরিসরে কিন্তু আমাদের একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়ে গেছে, তার কারণ এই বায়াররা সারাক্ষণ খোঁজ নিচ্ছেন। আর অন্যদিকে আমাদের যারা প্রতিযোগী দেশ আছে তারা কিন্তু একদম সুন্দর, তারা একদম সময় মতো এই পণ্যগুলো তৈরি করে তারা কিন্তু এই বায়ারদেরকে দিচ্ছে। তো এই প্রতিযোগিতা কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, প্রতি মুহূর্তে আমাদের স্ট্যাটাসটা কিন্তু ডিটারমাইন হচ্ছে। এখন এই অবস্থায় ক্রেতারা যদি 2 দিন পরে আমাদের প্রতিযোগী দেশগুলোর কাছে চলে যায়, তখন আমরা কি বলবো, তাই না? তো এই বিজনেস রিলেশনশিপটা তো হচ্ছে এটা কন্টিনিউ করে, তো এগুলো তো আসলে এভাবে থাকবে না, টিকে থাকবে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যেটা অলরেডি আলোচনায় আসছে, যে ব্যাংকগুলো কিন্তু চাপের মধ্যে পড়ছে। তার কারণ এই যে এই কারখানাগুলো চালু থাকলে পণ্য উৎপাদন করে বিক্রি করে তারপরে তো হচ্ছে এই ব্যাংকের যে টাকা সেগুলো পরিশোধ করতে হবে। আর ব্যাংকগুলো কিন্তু দুর্বল অবস্থায় ইতিমধ্যেই আছে, এর মধ্যে এই মরার উপরে খাড়ার খা। আর তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে বেতন, এখন বেতন তো দিতে হবে, ওই মানুষেরা কি না খেয়ে থাকবে, এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী? তো এখন তারা কোথায় যাবে? তো সেটার জন্য আসলে অর্থের সংস্থানটা কোথায় হবে? তো এই সব মিলিয়ে আমাদের শিল্পের উপরে কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে, আমাদের এক্সপোর্টের উপরে, আবার অন্যদিকে আমাদের পরিবহন খাত। তো এবং এই ব্যাংকক সেটার একটা ভুক্তভোগী। তো এই অবস্থায় অর্থনীতিতে কিন্তু এমনিতেই একটা মানে পুনরুদ্ধারের প্রক্রিয়াটা চলছিল, এর মধ্যে যে নতুন করে যে চাপ তৈরি হলো, এবং যেহেতু কোনো সময়সূচি নেই, যেহেতু মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে যে হয়তো 2 সপ্তাহের মতো লাগতে পারে, তো এখন এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ টাইম। যদি আসলে কখন ঠিক হবে বে টার্মিনালের ত্রুটিটা, তো সেটা যদি আমরা ভালোভাবে জানতে পারতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্ল্যানিংটা সুবিধা হতো। কিন্তু এখন যেহেতু জানা যাচ্ছে না, তো সুতরাং একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আসলে আরও আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে গ্যাস সংকটে স্থবির জনজীবন, রান্না বন্ধ ও সিএনজি অচল, শিল্প উৎপাদন ব্যাহত, সমাধান কোথায়? আপনার কাছে যেরকমটা আসলে জানতে চাচ্ছিলাম, এই যে সামগ্রিক অবস্থা, আমরা যেরকমটা একজন সরকারি একজন মন্ত্রীর কাছ থেকে এরকম আশ্বাস পেয়েছি, আগামী সপ্তাহেই এই সমস্যা নিরসন হতে পারে। তো এই ব্যাপারটি কি আসলে সাময়িক নাকি দীর্ঘস্থায়ী, কি মনে হচ্ছে? দেখুন, এই টেকনিক্যাল ফল্ট যেটা আছে সেটা অবভিয়াসলি তারা সলভ করবে, এবং সেটা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতর তারা সলভ করতে পারবে, এবং তাদের কাছে অবভিয়াসলি ইনসাইডার ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নেই। তো তারা
অবশ্যই দায়িত্ব নিয়ে ইনফরমেশনটা দিয়েছেন। তো সেটা আমরা হোপফুল হতে চাই, কিন্তু আমাদের যে ওভারঅল জ্বালানি ব্যবস্থা সেখানে কিন্তু সিমটম হচ্ছে এনার্জি ইনসিকিউরিটির সিমটম, সিগনিফিকেন্ট এনার্জি ইনসিকিউরিটি আছে। কাজে এটা এই পরিস্থিতি থেকে আমাদের হয়তো পরিত্রাণ দিবে, যেটা হচ্ছে তারা যে 2500-2600 MMCFD গ্যাস সাপ্লাই করে যাচ্ছিল সেটা হয়তো তারা পারবে, কিন্তু আমাদের যে চাহিদা, উনি যেটা বলছিলেন যে 500+ ইন্ডাস্ট্রি ইনভেস্ট করেছে, তারা গ্যাস পাচ্ছে না। তাদের তো ইনভেস্টমেন্টগুলো যে কোনো সময় ব্যাড হয়ে যেতে পারে, কারণ ইন্ডাস্ট্রিগুলোকে তো রিপেমেন্ট করতে হবে। তারা প্রোডাকশন না করলে এবং রেভিনিউ জেনারেট না করতে পারলে তারা রিপেমেন্ট কীভাবে করবে ব্যাংকে? তো সেটা তো সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ আছে। সেই সাথে আরেকটি বিষয় আছে, আমাদের কান্ট্রি ক্রেডিট রেটিং। আমাদের কান্ট্রি ক্রেডিট রেটিং কিন্তু অলরেডি খারাপ, গত 2-3 বছর যাবতীয় ওভারঅল রেটিং খারাপ, এটা B2-তে ছিল। তো সেটা কিন্তু ইনভেস্টরদের জন্য খুব বেশি ইনকারেজিং না, কারণ ইনভেস্টর যারা আসবে বাংলাদেশে তারা তো সার্টেনটি চায়, তারা চায় এখানে সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই থাকবে, বোথ ইলেকট্রিসিটি এবং প্রাইমারি ফিউয়েল। সেই অ্যাসুরেন্স যদি না থাকে তাহলে এখানে সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট কী করে হবে? এবং ফিউচারে আমাদের যে ইকোনমিক গ্রোথের কথা আমরা বলছি, এখন তো এটা নেমে গেছে অলরেডি 2-3%, যেটা এডিবিও ভেরি রিসেন্টলি রিপোর্ট করেছে। তো এটাকে যদি আমরা সাস্টেনেবলি 5-6% রাখতে চাই, তাহলে তো আমাকে সেই সাপ্লাইগুলো এনশিওর করতে হবে। এখন আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এটা সলভ হচ্ছে কি না, সাময়িক নাকি না, এটা দীর্ঘমেয়াদী। আমাদের ওভারঅল প্রবলেম, মানে এই টেকনিক্যাল প্রবলেমের কথা বলছি না, ওভারঅল জ্বালানি খাতের যে প্রবলেম, এটা দীর্ঘমেয়াদী সমস্যা। এটাকে সলভ করতে হলে আমাদের লং টার্ম মেজার নিতে হবে। ফার্স্ট এবং ফরমোস্ট সেটা হচ্ছে নিজস্ব গ্যাস এক্সপ্লোর করার কোনো বিকল্প নাই, কারণ এলএনজি দিয়ে আমরা সাস্টেইন করতে পারবো না। মিডল ইস্ট ক্রাইসিসের সময় যে $20 পার MMBTU বা $28 পার MMBTU-তে আমরা কিনেছি, ইনফ্যাক্ট এখনও আমি সপ্তাহখানেক আগে দেখছিলাম যেটা সেপ্টেম্বরের সাপ্লাই, সেটার জন্য $20 উপরে আছে এলএনজি প্রাইস। সো $20 যদি গভর্নমেন্ট এলএনজি আমদানি করে, তাহলে প্রতি ইউনিটে বর্তমানে ইন্ডাস্ট্রি যে প্রাইস দিচ্ছে তারপরেও তাকে $50 উপরে সাবসিডি দিতে হবে। কাজে এটা আনসাস্টেনেবল। আমাদের নিজস্ব গ্যাস সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিনিয়োগ করে এটাকে গ্রিডে যুক্ত করার। এক্ষেত্রে অনশোরে যেটা অফশোরে সময় লাগে, 5 থেকে 10 বছর লেগে যাবে। অনশোরে যেগুলো আছে সে জায়গায় কাজ করতে হবে। সেকেন্ড যে জায়গাটা উনি যেটা বলছিলেন যে গভর্নমেন্ট থেকে ডিরেকশন আসেনি যে কোনো চেঞ্জের প্রয়োজন কিনা, ইনফ্যাক্ট সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জও আসবে। যেমন গ্যাস বয়লার যেটা ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার হচ্ছে, অনেক দেশে আছে যেখানে হিট পাম্প ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি লাগে। সো সেটাও আমাদের এক্সপ্লোর করে দেখতে হবে যে আমরা অল্টারনেটিভ অপশনগুলোতে যেতে পারি কিনা। অবভিয়াসলি এটার কারণে ইন্ডাস্ট্রির অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের বিষয়, সেটাও আমাদের পেব্যাকটা দেখতে হবে, রিস্ক রিটার্ন দুটোই আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। বাট দিজ আর দ্য অপশনস, সেটা আমাকে দেখতে হবে। সাথে হচ্ছে আমাদের গ্যাসের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গভর্নমেন্ট অলরেডি 10,000+ মেগাওয়াটের একটা পরিকল্পনা নিয়েছে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বিনিয়োগ এবং অন্যান্য যে বিষয়গুলো পরামর্শ কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিবেদনে, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? কোনটা বলছিলেন? কূপ খননের যে বিষয়টা। হ্যাঁ, সেটার যে জায়গা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট 2031 সাল নাগাদ যেটা করতে চাচ্ছে, সেক্ষেত্রে এটা আমাদের এখনই সময় যে বাপেক্সে সেই সাফিসিয়েন্ট সক্ষমতা আছে কিনা, আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো কিনা, না হলে কারেক্টিভ মেজার কি প্রয়োজন, সেই জিনিসগুলো এখন ইভ্যালুয়েট করা প্রয়োজন। এবং সেটা যদি আমরা করতে পারি, ইনফ্যাক্ট যেটা গভর্নমেন্টের টার্গেট, সেটা যদি আমরা করতে পারি 2031 সাল নাগাদ, তাহলে আমাদের অবভিয়াসলি গ্রিডে সাফিসিয়েন্ট না, এখন যে সক্ষমতা আছে তার চেয়ে আমরা বাড়াতে পারবো। কিন্তু প্যারালালি অন্য কাজগুলো করতে হবে, যেমন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই, কারণ তাহলেই আমরা জ্বালানি নিরাপত্তার কিছুটা হলেও নিশ্চিত করতে পারবো। আর আরেকটি জায়গা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সিরও কোনো বিকল্প নেই। সবগুলো খাতে আমাদের যথেষ্ট এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট হয়েছে, গত 1 দশক ইন্ডাস্ট্রিতেও হয়েছে, প্লাস আমাদের আরও সুযোগ আছে, সেই সুযোগগুলোকে নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, একটি নিরাশার গল্প আপনি বলছিলেন, সেই সুবাদে আসলে বলতে চাচ্ছি, যদি সরকারের কাছে কোনো সহযোগিতা চাওয়ার যদি ব্যাপার থাকে, শিল্প মালিকরা সরকারের কাছে কি ধরনের সহযোগিতা আসলে কামনা করতে পারেন? ধন্যবাদ। আমি একটা প্রসঙ্গ বলে নিই। আমাদের ধরেন কূপ খননের যেটা আছে বলেছেন উনি, আমি মনে করি এখানে চীন দেশে কিন্তু বিভিন্নভাবে বয়লার ইউজ করতেছে। এখানে কিন্তু আমরা কয়লা, আমাদের নিজস্ব কয়লা আছে, আমরা কিন্তু কয়লা উত্তোলন করতে পারি, এবং কয়লা দিয়েও কিন্তু আমাদের অনেক জ্বালানিতে আমরা সাশ্রয় করতে পারি গ্যাস দিয়ে। আমরা কেন মানে ইম্পোর্ট করার জন্য, এলএনজি ইম্পোর্ট করার জন্য আমরা ব্যস্ত? আমাদের নিজস্ব কয়লা দিয়ে আমাদের একটা ভালো সোর্স আছে এখানে জ্বালানির। চীন দেশের লোক তারা চাচ্ছে যে এখানে কয়লা খনন করার জন্য। এটা কিন্তু সারা বিশ্বেই এখন কয়লা ইউজ হচ্ছে, এটাতে আমার মনে হয় যাওয়া দরকার। এখন আমি সরকারের কাছে যেটা আমাদের চাওয়ার, এই মুহূর্তে তো এটা এরকম একটা জিনিস না যে আলাউদ্দিন চেরাগের মতো হাত দিলেই চলে আসবে, এটাতে সময় সাপেক্ষ ব্যাপার। এখন কিভাবে সহযোগিতা দেওয়া যায়, 1 নম্বর হইল
যে ইন্ডাস্ট্রিগুলো বসে যাবে ব্যাংকের ঋণের জর্জরিত হয়ে। এখন আপনাকে ব্যাংক বলতে পারে বা ব্যাংককে নির্দেশনা দেওয়া যেতে পারে যে এই যে আপৎকালীন সময়, এই সময়ের জন্য 3 মাস তারা ব্যাংক ইন্টারেস্ট ফ্রি করে দেবে। বাঁচতে হবে তো আপনাকে তো হসপিটালে নিয়ে তাকে চিকিৎসা করাতে হবে। চিকিৎসার জন্য কি করতে হবে, ব্যাংকের যে তাদের ইন্টারেস্টটা তাদের উপরে আসতেছে, মিল প্রোডাকশন বন্ধ, সে টাকাটা কোথায় থেকে দিবে? তার ইন্টারেস্ট হচ্ছে 14%, 12%। এত টাকা দিতে পারবে না। সব বাংলাদেশের 99% ফ্যাক্টরি আপনার এই ব্যাংক অ্যাকসেপ্ট করবে। তো এই জন্য সরকার পদক্ষেপ নিতে পারে যে আপাতত 3 মাস যে পর্যন্ত এই গ্যাস বা বিদ্যুতের জন্য সমস্যা হচ্ছে, এই মিলগুলোর যে ব্যাংক ইন্টারেস্ট তারা 3 মাসের জন্য মওকুফ করে দিবেন, 1 নম্বর। 2 নম্বর হলো যে এখন আপনারা জানেন যে আমাদের লোকাল মিলগুলোতে বিদ্যুৎ আমরা কিছু চালাচ্ছি, বিদ্যুতে আমাদেরকে ব্যাট দিতে হচ্ছে 15%। আমাদের গ্যাস নাই, আমরা কিন্তু লস দিচ্ছি। এখন আমাদের যেই পর্যন্ত আমাদের গ্যাস সমস্যা না হয়, আমরা যারা ক্যাপটিভ পাওয়ারে আছি, বিদ্যুৎ দিয়ে আমরা কিছু চালাচ্ছি। দেখেন আমার মিলে আমি 4টা জায়গায় ইনভেস্ট করেছি। আমার এরকম অবস্থা, জমি টমি বিক্রি করে করতে হয়েছে। আমি জানতাম যে এরকম হবে। আমি এখানে আপনার এনার্জি সেভিংস মোটর চেঞ্জ করছি 200, 4.5 কোটি টাকা খরচ করে। আমার 17% থেকে 19% বিদ্যুৎ খরচ কম হয়। আমি এখানে আপনার ব্যাটারি সিস্টেম করেছি, এনার্জির স্টোরেজ, সেখানে আমার টাকা ইনভেস্ট করে। আমি সোলার করেছি 4টা করেও আমি এখন চলতে পারতেছি না, গ্যাসের উপর নির্ভর করে। এবং আধুনিক আপনি যে জেনারেটরগুলো নিয়ে আসছিলাম কম গ্যাসে চালানোর জন্য, কিছুই করতে পারতেছি না। তো এখন আমাদেরকে সহযোগিতা করার জন্য ব্যাংকের এই সুযোগটা দিতে হবে। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে শ্রমিকদের জন্য যে আমাদের এখন ধরেন এই যে বেতন দিব, প্রোডাকশন নাই, আমি টাকা পাবো কোথায়? আমি তো সেল করতে পারতেছি না। আমাদের কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হবে 2% ইন্টারেস্ট বা 3% ইন্টারেস্টে 6 মাসের জন্য আমরা এটা ইনস্টলমেন্ট দিয়ে দিব। না হলে আমরা শ্রমিক বেতন দিতে পারবো না, আন্দোলন হবে। কেন? আমরা প্রোডাকশন নেই, আমি তো বিক্রি করবো কি, টাকা দিব কোথায় থেকে? সবার কাছে তো হাতে টাকা নিয়ে বসে থাকে না মিল মালিকরা। এটা 2 নম্বর। 3 নম্বর হলো এখন ইমিডিয়েট আপনার কিছু জিনিসপত্র আছে যেগুলো দিয়ে সাপোর্ট দেওয়া যায়, যেমন টারবাইন। এই টারবাইন একটা সিস্টেম আছে, এতে আপনার বিদ্যুৎ বা গ্যাসের জন্য গ্যাসে চালিত করার জন্য কয়েকটা জিনিসের উপরে এই মুহূর্তে আপনার এগুলা ডিউটি ফ্রি করে দেওয়া উচিত ইম্পোর্টের জন্য। টারবাইন। 2 নম্বর হলো আপনার এই যেটা বললাম এপিসিসি মোটর, পাওয়ার সেভিংস মোটর, এটার সাথে একটা ইনভার্টার আছে, এগুলো ডিউটি ফ্রি। এবং আপনার সোলার প্যানেল যেগুলো আছে এগুলোর উপরে সম্পূর্ণ ডিউটি ফ্রি করে দিয়ে, এবং এইসব পণ্যের উপরে সরকার যদি কোনো লোন দেয়, প্রতিটা মিলের জন্য ফিক্সড করে দেয়, এত টাকা দিবে, 2% থেকে 4% ইন্টারেস্ট, তাইলে আপনার আপাতত আগামী 6 মাসের ভিতরে একটা আসতে পারবে। আর দ্বিতীয়ত হলো আমার আরেকটা সরকারের কাছে যে আপনারা মিথ্যা বলে আপনারা কারো কাছ থেকে দরখাস্ত নিয়ে না যে আমি গ্যাস দিব। এইটাতে ক্ষতি হয়, যে ক্ষতিটা হয়েছে এই যেগুলো বললাম যে 547টা 57টা ফ্যাক্টরি, বিশ্বাস করবেন না কত টাকা তারা ইনভেস্ট করে মেশিন বসায় বিল্ডিং করে বসে আছে গ্যাসের জন্য। এটা যদি না হইতো, এবং তারা কিন্তু এখানে টাকাটা জমা দেওয়া আছে তাদের, দেখেন সেই টাকাটাও কিন্তু এখন ফেরত নিতে হবে। এই ধরনের ভুল যেন না হয়। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন সরকারকে এরকমভাবে পদক্ষেপ নিতে হবে এবং এখানে পরিকল্পনাটা করতে হবে। পরিকল্পনা যারা তৈরি করতে পারবে, যারা ভুক্তভোগী, তাদের নিয়ে যেন পরিকল্পনা করা হয়। শুধু আমরা দিয়ে পরিকল্পনা করলে এই দেশের কোনো উন্নতি হবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এবার আমাদের সাথে জমি যিনি আছেন ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। ব্যাংকের ইন্টারেস্ট কমিয়ে আনার একটি বিষয় কিন্তু উঠে এসেছে। এই বিষয়টি যদি করা হয় তাহলে দেশের অর্থনীতিতে এর প্রভাব ঠিক কিরকম পড়বে, বা আদৌ এটি সম্ভব কিনা? না, এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে কোনো না কোনো ভাবে করতে হবে। হ্যাঁ, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল। মানে হলো যে ব্যাংকের কিন্তু যে আমানতগুলো আনতে হয়েছে সেগুলোতে কিন্তু তাদেরকে সুদ পরিশোধ করতে হবে, তাই না? তো সুতরাং ব্যাংকগুলো মাফ করবে কিভাবে? তো এটা একটা বড় প্রশ্ন। এবং একই সঙ্গে এই আসলে ব্যাংকের প্রফিটটা হয় কোথায়? যে তারা আমানত সংগ্রহ করেন, সেখানে একটা সুদ দেন, আর হলো যে এই ঋণের মাধ্যমে যে এই সুদটা সংগ্রহ করেন, এই মুনাফা, তো তার মাধ্যমে মাঝখানে যে বীজটা থাকে, হ্যাঁ, তো ওইটা দিয়ে হচ্ছে তার ব্যাংকগুলো চলে। এখন যদি একদিকে মুখ করে দেওয়া হয়, তাহলে তো সেই সুদটা কোনো না কোনো জায়গা থেকে আসতে হবে। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংকে বা সরকার কিন্তু ভর্তুকি হিসেবে দিতে হবে। নাহলে ব্যাংক যে এরকম একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা ঘুরে দাঁড়াচ্ছে, তো সেটাকে কিন্তু আর ঠিক করা যাবে না। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল দিতেই হবে, মানে এখানে আসলে কোনো আর বিকল্প নেই। তার কারণ এই মজুরিটা না দিলে কিন্তু এই শ্রমিকেরা চলবেন কিভাবে? আর কারখানাগুলো তো আসলে কিছুদিন পরে আবার যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু চালু করতে হবে। তো সুতরাং এই
পুরো প্রক্রিয়া চলমান থাকতে হবে এবং একই সঙ্গে আমাদের ইমার্জেন্সি আসলে এখানে মেকানিজম দরকার। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, কিন্তু এই সাহায্য আসতে আসতে তো সময় লাগে। তো সুতরাং এখন আমাদের যতটা দ্রুত সম্ভব আসলে এই বে টার্মিনালের ত্রুটিটা সারতে হবে, আর এইখানে 24 ঘন্টা কাজ করতে হবে। আর এখন এই অন্য জায়গা থেকে যদি এক্সপার্ট লাগে তো নিয়ে আসতে হবে সেখানে, তো এটা ঠিক করে দিতে হবে। আর এর পাশাপাশি দীর্ঘমেয়াদে আমাদের যতটুকু চাহিদার ঘাটতি রয়েছে তো সেটা আমাদের পূরণ করতে হবে। তো এইভাবে করে এবং একই সঙ্গে যে আমরা দেখলাম যে চাইনিজ যে জোন, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক জোন, তো সেটা চালু হয়েছে, তো সেইখানে এখন তো বিদেশি বিনিয়োগও নিয়ে আসতে হবে। তো সব মিলিয়ে আমাদের যে পুরো এনার্জির যে ডিমান্ড সেটা ফুলফিল করার জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার। আর এই যে বর্তমানে যে সমস্যাটা হলো যে গ্যাসের জন্য যে এই পুরো ইন্ডাস্ট্রি যে এখন একটা বসে আছে, তো সেটার জন্য ব্যাংকিং খাতটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়, তো সেটাও চিন্তা করতে হবে। তার কারণ ব্যাংককেও বাঁচাতে হবে, অর্থনৈতিক শিল্পকেও বাঁচাতে হবে। তো সেটার জন্য একটা ভারসাম্যমূলক যে পরিকল্পনা, সেটা আমি মনে করি সবচেয়ে জরুরি। এবং সেটার জন্য আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা কারখানা মালিক আছেন, তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করে উভয়ের মধ্যে যাতে সবচেয়ে কম ড্যামেজ হয়, তো সেরকম একটা পরিকল্পনা করা দরকার। জি, যেরকমটা অনেকগুলো পরিকল্পনার কথা বলছিলেন আপনি, সেই পরিকল্পনাগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না হয় তাহলে দেশের আর্থিক খাত বা অর্থনীতি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে? সেই ক্ষেত্রে আমাদের তো এখন যে 5 বছর মেয়াদি একটা কৌশলপত্র তৈরি করেছে সরকার, তো ওইখানে কিন্তু এই রিস্কগুলোর কথা চিন্তা করেনি। তো এই ধরনের যে যখন শক তৈরি হয়, তো তখন এটার ইকোনমি ওয়াইড ইম্প্যাক্টটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে শিল্প খাতে যে অতল অবস্থায় যে জ্বালানির জন্য হাহাকার, তো সেটার কারণে কিন্তু ইতিমধ্যে সাপ্লাই চেইনে একটা বড় রকমের ডিসরাপশন তৈরি হয়ে গেছে। মানে আমাদের যে ফাইনাল আউটপুট যেটি, তো সেটি তো উৎপাদন করতে গিয়ে তো পিছনে তো অন্যান্য অনেক খাত জড়িত থাকে। প্রত্যেকটা খাতে কিন্তু এখন সেরকম কোনো সাপ্লাই হচ্ছে না, মানে পুরো ডিসরাপশন তৈরি হওয়ার কারণে পুরো অর্থনীতিতে কিন্তু এক ধরনের একটা অচল অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তো এইটা একটা বিষয়। ব্যাংক, বীমা, তারপরে যে শিল্পের সঙ্গে জড়িত যে সমস্ত অন্যান্য কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, প্রত্যেকটা জায়গাতে সমস্যা। আমার ধারণা এই সমস্যাটা কৃষি খাতেও একটা ইম্প্যাক্ট তৈরি করবে। তো এবং সেবা খাত এই যতগুলো আছে প্রত্যেকটা জায়গাতে যদি এটা ইম্প্যাক্ট পড়ে, আমার মনে হয় কি যে অল্প সময়ের জন্য হলেও এটা কিন্তু একটা বড় রকমের ক্ষত তৈরি করবে অর্থনীতিতে। এবং সেটা আমরা যথাযথভাবে চিন্তা করছি কিনা, তো সেটা একটু দেখতে হবে। খুব দ্রুত অ্যানালিসিস দরকার এবং বিশেষ করে যারা কারখানা মালিক তাদের এই মতামতগুলো এখন আসাটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে কি করা যায় এই পুরো এই বিষয়টাকে সামাল দেওয়ার জন্য। তার কারণ জি। কেউ কারোর উপরে দোষ দিয়ে আমার মনে হয় না যে সমস্যার সমাধান করা যাবে। সরকার আন্তরিক, মন্ত্রণালয় আন্তরিক, কিন্তু ফলাফল হচ্ছে না। তো সেটা তো একটা চিন্তার বিষয় যে কেন পারছি না আমরা এটা এই ত্রুটিটা দ্রুত সারাতে। তো সেগুলো একটু ঠিক করতে হবে। আর ফাইনালি আমার মনে হয় যে একটা কন্টিনজেন্সি প্ল্যান দরকার, মানে এই ধরনের যে বড় বড় যে প্রজেক্টগুলো রয়েছে বিশেষ করে এনার্জি খাতে, তো সেই জায়গাতে যে কোনো সময় সমস্যা তৈরি হতে পারে। তো এটা আমাদের মাথায় রেখে স্ট্যান্ড বাই রাখতে হবে। বিদেশি যারা প্রযুক্তিবিদ রয়েছেন, যারা এই জ্বালানি প্রকল্পগুলোতে কাজ করার জন্য উপযুক্ত, তাদেরকে নিয়ে এসে আমাদের রেখে দিতে হবে সারাক্ষণ, এগুলো কিন্তু তদারকি করতে হবে। তো আমার ধারণা যে এই পরবর্তী সময় যদি আমরা কন্টিনজেন্সি প্ল্যান রাখি, তাহলে সেক্ষেত্রে এটা অর্থনীতির জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের তিনজনকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা চেষ্টা করেছি এই যে গ্যাসের যে সংকট সেটি তৈরি হয়েছে সেটি থেকে আসলে সেটার পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে, সেই কারণগুলো আসলে কিভাবে ওভারকাম করা যেতে পারে, এবং আমরা যদি সেই কারণগুলো ওভারকাম করার চেষ্টা না করি আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি, সেই বিষয়গুলো আমাদের আলোচনার মাধ্যমে তুলে ধরার জন্য। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।